দেখুন, ২০২৬ সালে এসে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশে যদি একটি বড় মাত্রার ভূমিকম্প হয়, তাহলে কোন জেলাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে? আমি জানি নির্দ্বিধায় আপনার অ্যান্সার হবে ঢাকা। এখন ঢাকা কেন বেশি ক্ষতিগ্রস্ত হবে সেটার উত্তর আমরা ছোট বড় সবাই দিতে পারবো। কারণ আমরা ছোটবেলা থেকে সংবাদ মাধ্যমে শুনে আসতেছি যে ঢাকাতে মানুষের ঘনবসতি এতটা বেশি এবং সেখানে এত হিউজ পরিমাণ ডোমেস্টিক ওয়াটারের চাহিদা আছে যেটা পূরণ করতে যেয়ে আমরা যে পরিমাণ পানি উত্তোলন করছি তার ফলপ্রসূতে গ্রাউন্ড ওয়াটার লেভেল অনেকটাই নিচে নেমে গেছে। ভূগর্ভ থেকে যতটুকু পানি তোলা যাচ্ছে ঠিক ততটুকু পানি রিচার্জ হচ্ছে না। এর প্রধান দুটি কারণ হচ্ছে বাংলাদেশের জলবায়ুর পরিবর্তন। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাতের পরিমাণ ঠিক এতটাই কমে গেছে যে সেটা খুব নগণ্য বললেই চলে এবং যেটুকু বৃষ্টিপাত হচ্ছে সেইটুকু যে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করবে তার কোনো উপায় নেই ঢাকা শহরে। ঢাকা শহরে এতটা আরবানাইজেশন হয়েছে এবং এতটা উন্নয়ন হয়েছে যে ঠিক সেখানে মাটির উপরে যেন একটা কনক্রিটের একটা আলাদা আবরণ তৈরি হয়েছে। যে আবরণ পানিকে মাটির নিচে ঢুকতে বাধা প্রদান করছে। তো দেখা যাচ্ছে যে ঢাকা শহরের শক্ত মাটি এবং গ্রাউন্ড ওয়াটারের মাঝখানে একটি ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এই ফাঁকা জায়গাটা যে কোনো আলোড়ন যেমন ছোটখাটো ভূমিকম্প বা বিশাল ভূমিকম্প হলে এই ফাঁকা জায়গাটা সাবসাইডেন্স হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো এই কারণে ঢাকা শহর একটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চল। তার মানে কি পুরো বাংলাদেশ কি ভূমিকম্পের জন্য সেফ? এর উত্তর হলো না। চলুন বাংলাদেশের অন্যান্য অঞ্চল নিয়ে স্টাডি করা যাক। তো বাংলাদেশের অন্যান্য অঞ্চল বলতে সর্বপ্রথম যদি আমরা পূর্ব দিকের দিকে যাই, সিলেট এবং ওই দিকে দক্ষিণ পূর্ব দিকে যদি আমরা যাই চিটাগাঙ্গের দিকে, তো দেখা যাচ্ছে যে এই টোটাল এরিয়াটা একটা টেকটোনিক জোন। মানে এই এরিয়াটা অলরেডি আ মানে ভূমিকম্প ক্রিয়েট করতে পারে। মানে এই এরিয়াগুলো থেকে ভূমিকম্প ক্রিয়েট হইতে পারে। তার মানে এগুলো উৎপত্তি স্থল। তো এগুলো অংশ তো অবশ্যই রেড জোন। তো এই অঞ্চলগুলোও কিন্তু ঝুঁকিপূর্ণ। এবার যদি বাংলাদেশের দক্ষিণ অঞ্চল নিয়ে কথা বলতে হয়, তখন আমি বলবো যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে ভূমিকম্পের তেমন প্যারা না থাকলেও এখানে গ্রাউন্ড ওয়াটার লেভেল যদি নিচে নামে তাহলে কিন্তু নতুন একটা প্রবলেম তৈরি হয়। এখানে যদি গ্রাউন্ড ওয়াটার লেভেল নিচে নামে তাহলে সমুদ্রের পানির ইন্ট্রুশন ঘটে এই এরিয়াগুলোতে। তখন দেখা যায় যে এই এরিয়ার স্যালিনিটি বৃদ্ধি পায়। তো এই এরিয়াও মোটামুটি গ্রাউন্ড ওয়াটার কমার একটা রেড জোন হিসেবে যদি আমরা ধরি, তাহলে এই এরিয়াও কিন্তু মোটামুটি ক্ষতিগ্রস্ত হবে। রিজন গ্রাউন্ড ওয়াটারের নিচে নামা। আচ্ছা, আমরা উত্তর দিকে গেলাম না কেন? এখন উত্তর দিকে কারা বাস করি? যেমন আমি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র, তো আমি এদিকে বর্তমানে রাজশাহীতে আছি এবং আমার বাসাও বগুড়া। তো আমরা মেইনলি বরেন্দ্র এরিয়ার লোক। এখন এই বরেন্দ্র এরিয়ার পানি ঠিক অস্বাভাবিকভাবে নিচের দিকে নেমে যাচ্ছে এবং অস্বাভাবিকভাবে এই নিচের দিকে নামা যে কোনো সিনেমার ক্লাইম্যাক্সের চেয়েও কম নয়, তা আপনারা জানতে পারবেন এই ভিডিও শেষ হওয়ার পর। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী জেলা, বগুড়া জেলা, নওগাঁ জেলা, নাটোর জেলা এবং এই বিশাল এরিয়া জুড়ে আমাদের বরেন্দ্র অঞ্চল গঠিত। বরেন্দ্র এরিয়ায় আজকে যে পানির সংকট দেখা যায়, এই পানির সংকটের কারণটা হয়েছিল আজ থেকে প্রায় কয়েক যুগ আগে এবং এটা ছিল প্লাস্টোসিন যুগ এবং প্লাস্টোসিন যুগে বাংলাদেশ টোটালি সমুদ্রের নিচে ছিল এবং এই বারিন এরিয়াটা ছিল তৎকালীন বাংলাদেশের ডেল্টাইক অঞ্চল এবং এই অঞ্চলে একটি ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্পের ফলে এই বারিন এরিয়াটুকু উত্থান হয় এবং এই উত্থানকৃত অংশটি আজকের বরেন্দ্র ভূমি। এই উত্থানকৃত অংশটি ছিল অ্যাকচুয়ালি ক্লে লেয়ার, যেটাকে আমরা বলি বারিন ক্লে বা লাল মাটি। এখন আমার কথা হচ্ছে যে এই লাল মাটিরই বৈশিষ্ট্য বাকি। এই লাল মাটি অ্যাকচুয়ালি ফাইনার পার্টিকেল দ্বারা তৈরি এবং এটা মোটামুটি হার্ড অ্যান্ড কম্প্যাক্ট। তো এটা সাধারণতই পানি ধরে রাখার ক্ষমতা অনেক বেশি। এটার মাঝখানে ইন্টারকানেক্টেড পোর স্পেস অনেকটাই কম, যার কারণে এর ভিতর দিয়ে পানি ভেদ করে ভূগর্ভে পৌঁছাতে পারে না। তো ১৯৮০ সাল পর্যন্ত এই বরেন্দ্র এরিয়া মোটামুটি একটা স্টেবল পর্যায়ে ছিল এবং তারপর শুরু হয় বাংলাদেশের জলবায়ু পরিবর্তন। এখন জলবায়ু পরিবর্তনের ফলে এই এরিয়ায় বৃষ্টিপাতের মাত্রা অনেকটাই কমে যায় এবং এর কারণে কৃষকেরা যারা চাষাবাদের জন্য বৃষ্টির উপর নির্ভর করতো তারা অ্যাকচুয়ালি সেচের দিকে অগ্রসর হয় এবং ১৯৮০ সাল পর্যন্ত মোটামুটি এই ঘটনাটা স্বাভাবিক ছিল। কিন্তু ১৯৮০ সালের পর থেকে এখানে শুরু হয় নলকূপ স্থাপন এবং বিএমডিএ প্রায় কয়েক হাজার নলকূপ স্থাপন করেছে আজকে ২০২৬ সাল পর্যন্ত, যেখানে প্রত্যেকটি নলকূপ থেকে দিনে প্রায় ২৫০০ ঘনমিটার করে পানি তোলা হচ্ছে এবং বড় মৌসুম অর্থাৎ শস্য মৌসুমে এর মাত্রা এর ৩ গুণ হয়ে যায়। তো এখান থেকে যে পরিমাণ পানি অ্যাকচুয়ালি তোলা হচ্ছে সেই পরিমাণ পানি তুলনায় যে পরিমাণ পানিটা রিচার্জ হচ্ছে সেটা খুব নগণ্য বললেই চলে। তো দেখা যাচ্ছে যে যে পরিমাণ পানি আমরা তুলছি সেই পরিমাণ পানি রিচার্জ তো হচ্ছেই না, বরঞ্চ রান অফের মাধ্যমে চতুর্দিকে চলে যাচ্ছে এবং যেটুকু পানি এই এরিয়া ধরে রাখতেছে সেইটুকু পানি সূর্যালোকের প্রভাবে ইভাপোরেট হয়ে আকাশে চলে যায়। তো এই এরিয়ার পানি ১৯৮০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত অনেকটাই ড্রপ করেছে এবং এটার যদি আমি এবার একটা এভারেজ ভ্যালু ধরি সেটা হচ্ছে কমপক্ষে আমাদের ২০ থেকে ২৫ মিটার নিচে নেমে গেছে অলরেডি। তো এবং কিছু কিছু ডেঞ্জার জোন যেমন নিয়ামতপুরে গ্রাউন্ড ওয়াটার লেভেল প্রায় ৩১
মিটার নিচে ড্রপ করেছে, যে একটি ভয়াবহ অবস্থা। এবং আমরা শুধু চিন্তা করি যে ঢাকা শহরে যে কোনো সময় ভূমিকম্প হলে ভূমি নিচ দিকে ধসে পড়বে, কিন্তু এখানে আরেকটি ঝুঁকিপূর্ণ এরিয়া আমাদের সামনে আছে, সেটা হচ্ছে রাজশাহী বা এই বরেন্দ্র অঞ্চল। এই বরেন্দ্র অঞ্চলের পানি এতটাই ড্রপ করেছে যে এখানে যদি ভূমিকম্প হয়, এখানেও ভূমির সাবসাইডেন্স কোনো ব্যাপারই না। তো আরেকটা বিষয় উল্লেখ করে নিই, এই বরেন্দ্র অঞ্চলের পশ্চিম দিক দিয়ে পদ্মা নদী বয়ে চলেছে, এবং এই পদ্মা নদী ফারাক্কাবাদের কারণে এটা তার নাব্যতা হারিয়েছে এবং এখানকার পানির স্তর ধীরে ধীরে অনেকটাই নিচে নেমে গেছে। এবং দেখা যাচ্ছে যে আগে পদ্মা নদী গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করতো, এবং ঠিক এখন এই পদ্মা নদী অ্যাকচুয়ালি গ্রাউন্ড ওয়াটার দ্বারা রিচার্জ হচ্ছে। ফলে চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ এই এরিয়া থেকে দেখা যাচ্ছে যে পানি এই নদীর দিকে ধাবমান। তো দেখা যাচ্ছে যে পুরো বরেন্দ্র এরিয়ার অবস্থা অনেকটাই ভয়াবহ। এখানে গড়ে 20 থেকে 25 মিটার পানি নিচের দিকে নেমে যাচ্ছে, এবং কিছু কিছু এরিয়া যেমন নিয়ামতপুর, এগুলোর এরিয়ার অবস্থা আরো বেশি ভয়াবহ, এখানে 31 মিটার ড্রপ করেছে। তো একবার ভাবুন যে এই এরিয়ার অবস্থা ঠিক কতটা ভয়াবহ। তো বাংলাদেশে কয়েকদিন আগে যখন ভূমিকম্পের সম্ভাবনা তৈরি হচ্ছিল, তখন দেখলাম আমরা ঢাকা ইউনিভার্সিটি তারা বন্ধ ঘোষণা করলো এবং তারা স্টুডেন্টরা বাড়িতে চলে গেল, কিন্তু আমরা রাজশাহী ইউনিভার্সিটির ছাত্ররা বন্ধ চাইলাম না এবং বাসার দিকে চলে গেলাম না। কিন্তু আমরা নিজেরাও জানি না আমরা ঢাকার চেয়ে বেশি অথবা ঢাকার মতোই একটা বিপজ্জনক অবস্থায় আছি। এখানকার ঘনবসতি কম হওয়া সত্ত্বেও এখানকার পানি ভৌতিকভাবে নিচের দিকে নেমে যাচ্ছে। কিন্তু এখন আপনার কাছে ভৌতিক কারণটা আর অজানা রইল না। আমি জানি এখন আপনি খুব ভালো করে বলতে পারবেন যে এরিয়া কেন ডেঞ্জার জোন এবং এই এরিয়ার পানি অ্যাকচুয়ালি নিচের দিকে কেন নেমে যাচ্ছে। যদি ফিউচারে আপনি এরকম তথ্যবহুল ভিডিও আরো চান, তাহলে এই পেজটিকে আপনি ফলো দিয়ে রাখতে পারেন, যা আমাকে এরকম তথ্যবহুল ভিডিও বানানোর জন্য আরো বেশি মোটিভেট করবে। সো গুড বাই।